আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। তাহলে সেই প্রমাণ প্রকাশ করলেন না কেন? তাহলে তো অপরাধী শাস্তি পেত। লোকটা এবার কিছুটা শব্দ করেই হাসলো, বলল, বর্তমান দুনিয়ায় অর্থই শক্তি, জানো তো। আমি সেসব প্রকাশ করলেও তার বিশেষ কোনো ক্ষতি হতো না। টাকা খেয়ে এসব ধামাচাপা দিয়ে ফেলতো। বিপদে পড়তে হতো কার? আমার। তোমার বাবা বোকা ছিল যে এসব বিষয় না ভেবেই তার সকল সত্যি সামনে আনার জন্য উঠে পড়ে লেগেছিল। তাই তো তাকে হত্যা করে নিজের রাস্তা থেকে সরিয়ে দিল শয়তানটা। আরশি শীতল কণ্ঠে বলল, আমি সব প্রমাণ দেখতে চাই। যদি আপনার কথা সত্য হয় তবে আমি তাকে খুন করতেও পিছুপা হব না। আমার প্রাণপ্রিয় বাবাকে হত্যার জন্য নিজের হাতে কঠিন শাস্তি দিব তাকে। প্রমাণ দেখতে হলে তোমাকে সামনাসামনি দেখা করতে হবে। আমি সব ডকুমেন্ট তোমাকে দেখাবো, তাহলে হয়তো বুঝতে পারবে আমি মিথ্যা বলছি না, যা বলছি সত্যি বলছি। আমি দেখা করব, আর সেটা কালকেই। যদি আপনার কথা মিথ্যে হয় তবে আপনিও ছাড় পাবেন না। লোকটা গম্ভীর স্বরে বলল, সে তুমি সব প্রমাণ দেখলে বুঝতে পারবে আমি মিথ্যা বলছি না। তাই তো তোমাকে সামনাসামনি দেখা করতে বললাম। নিজের চোখে দেখলে অবশ্যই তুমি বুঝতে পারবে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা। তবে তোমাকে সাবধানতার সাথে দেখা করতে আসতে হবে। কেউ যেন কোনোভাবেই টের না পায়, না হলে তোমার কারণে আমি এবং আমার পরিবার বিপদে পড়ব। তো বলো, পারবে গার্ডদের চোখ ফাঁকি দিয়ে আসতে? আরশি দৃঢ়তার সাথে বলল, পারবো। আমি তোমাকে ঠিকানা পাঠিয়ে দিচ্ছি। আগামীকাল ঠিক দুপুর 2টায় আমার সাথে দেখা করবে। তবে অবশ্যই খেয়াল রাখবে কেউ যেন টের না পায়। বলেই কল কেটে দিল লোকটা। 2 মিনিটের মাথায় মেসেজের মাধ্যমে একটা ঠিকানা আসলো আরশির নাম্বারে। ঠিকানাটা দেখে নিয়ে চুপচাপ আবরারের পাশে গিয়ে শুয়ে পড়ল আরশি। এক দৃষ্টিতে তাকিয়ে রইল আবরারের পানে। গার্ডদের চোখ ফাঁকি দিয়ে ভার্সিটি থেকে বেরিয়ে এসেছে আরশি। বর্তমানে সে একটা সিএনজিতে আছে। প্রায় 40 মিনিট পরে গন্তব্যে পৌঁছালো আরশি। তবে এক্সাক্ট পয়েন্টে সিএনজি ঢুকতে পারবে না, তাই আগেই নামতে হলো আরশিকে। ভাড়া মিটিয়ে সামনে এগোলো সে। কেমন যেন নীরব এলাকা, তার প্রচুর প্রচুর রোদ। রোদের তাপে ঘামে ভিজে যাচ্ছে আরশি, মাথা ঝিমঝিম করছে। অবশেষে চিপাগলি পেরিয়ে একটা রাস্তায় আসলো সে। মেসেজে পাঠানো ঠিকানা অনুযায়ী এটাই সেই জায়গা যেখানে আসতে বলা হয়েছে তাকে। আগের রাস্তার তুলনায় এই রাস্তায় মানুষ আরও কম। বেশ দূরে 2-1জনকে দেখা যাচ্ছে। কেমন যেন গা ছমছমে পরিবেশ। দুপুরের সময় হওয়ার কারণে হয়তো রাস্তায় মানুষ একেবারে কম। আশেপাশে তাকিয়ে কাঙ্ক্ষিত ব্যক্তিকে খোঁজার চেষ্টা করলো আরশি, কিন্তু কাউকেই দেখতে পেল না। বিরক্তিতে কপাল কুঁচকে আসলো তার। ফোন বের করে সেই নাম্বারে কল করলো, কিন্তু হুট করেই পেছন থেকে কে একজন আরশির মুখে রুমাল চেপে ধরলো। মুহূর্তে জ্ঞান হারালো সে। চোখ খোলার পর নিজেকে একটা অদ্ভুত বাড়িতে আবিষ্কার করলো আরশি। বাড়িটা দেখে মনে হচ্ছে এটা কোনো পরিত্যক্ত বাড়ি। আরশি নিজের দিকে খেয়াল করতেই দেখলো চেয়ারের সাথে তার হাত পা বাঁধা। আরশি শব্দ করে বলল, কেউ আছেন? কোথায় আনা হয়েছে আমাকে? আর আমাকে এভাবে বেঁধে রাখা হয়েছে কেন? আরশি থামতে কে একজন হো হো করে হেসে উঠল। কি বিশ্রী সেই হাসির শব্দ। আরশি বুঝতে পারলো কে একজন তার পিছেই আছে যে এভাবে হাসছে, কিন্তু বাধা থাকার কারণে পেছনে তাকাতে পারল না আরশি। সে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, কে আপনি? আমাকে এখানে এনে এভাবে বেঁধে রেখেছেন কেন? আর আপনার ভয়েস এত চেনা চেনা লাগছে কেন? তবে কি আপনার সাথেই ফোনে কথা হয়েছিল আমার? লোকটা হাসি থামিয়ে পেছন থেকেই বলল, কি বোকা তুমি মেয়ে। আমি ভেবেছিলাম এমপির বউ বুঝি একটু হলেও চালাক হবে, কিন্তু তুমি দেখি একেবারে বোকা বের হলে। এত সহজে যে আমার জালে ধরা পড়বে বুঝতে পারিনি। যাক, আমি তবে তোমার ব্রেন ওয়াশ করতে সক্ষম হয়েছি। আর জানতে চাও না আমি কে? আমিই তোমার বাবার খুনি। শিশির কথাটা ফিসফিস করে বলল লোকটা। অনেক বড় একটা শখ খেলো আরশি লোকটার কথায়। নিজেকে সামলে অবাক কণ্ঠে বলল, কিন্তু আপনি তো বলেছিলেন বা। আরশির মুখের কথা কেড়ে নিল লোকটা। ব্যঙ্গ করে বলল, হ্যাঁ, আমি বলেছিলাম তোমার শ্বশুর ওরফে আব্বাস আহমেদ তোমার বাবার খুনি। আর আজ তোমাকে সেটার প্রমাণও দেওয়ার কথা ছিল, তাই তো? আমি বললাম আর তুমি বিশ্বাস করে নিলে। তো এবার আমি বলছি, আমি আগের দিন যা যা বলেছিলাম সব মিথ্যা ছিল। ওগুলো বলে আমি জাস্ট তোমার ব্রেন ওয়াশ করতে চেয়েছিলাম। ভেবেছিলাম সফল হব না, কিন্তু না, আমি সফল হয়েছি। দেখো তুমি এখন আমার কাছে বন্দি। যাই হোক, নিজের বাবার খুনিকে দেখতে চাইবে না? উপস, এখন তো তোমাকে আর তোমার প্রাণপ্রিয় স্বামীকেও দুনিয়া থেকে বিদায় করবো। তা মরার আগে না হয় আমাকে দেখার সুযোগ করে দেই, কি বলো? কথাগুলো বলতে বলতে লোকটা আরশির সামনে এসে দাঁড়ালো। লোকটার মুখ দেখা মাত্র স্তব্ধ হয়ে গেল আরশি। সে বিশ্বাস করতে পারছে না নিজের চোখকে। কয়েকবার পলক ঝাপটালো আরশি। না, সে ভুল দেখছে না, যা দেখছে ঠিক দেখছে। নিজের অবাক ভাব কাটিয়ে আরশি বলে উঠল, আপনি? তার মানে আপনি আছেন এই সব কিছুর পেছনে?
লোকটা হাসতে হাসতেই জবাব দিল। হ্যাঁ, কেন বিশ্বাস হচ্ছে না বুঝি? আরশি অস্থির কণ্ঠে জিজ্ঞাসা করলো, আপনার উদ্দেশ্য কি? কেন এসব করছেন? লোকটা নিজের পকেট থেকে একটা গান বের করলো, আরশির দিকে তাক করে বলল, আপাতত উদ্দেশ্য একটাই, তোমাকে আর তোমার স্বামীকে দুনিয়া থেকে বিদায় করা। বুঝতে পেরেছিলাম বাবা মায়ের পর আবরারের সবচেয়ে বড় দুর্বলতা তুমি, তাই তো তোমায় টার্গেট করলাম। খোঁজ খবর নিয়ে জানতে পারলাম একসময় তোমার বাবাও আমার পথে এসেছিল, বিনিময়ে তাকে নিজের প্রাণ দিতে হয়েছিল। এখন তোমাকে আর তোমার স্বামীকেও প্রাণ দিতে হবে। এতক্ষণ হয়তো তোমার স্বামী তোমার নিখোঁজ হওয়ার খবর হয়ে গেছে আর অস্থির হয়ে তোমাকে খুঁজছে। এখন আমি ওকে ফোন করে এখানে আসতে বলবো, তাও একা। আর তারপর দুজনকে পৃথিবী থেকে বিদায় করে দেব। লোকটার হাসির মাঝে কে একজন তার হাত থেকে গানটা কেড়ে নিল। পেছন থেকে বলে উঠল, তোমাকে আর কষ্ট করে ফোন করে আসতে বলতে হবে না, আমি নিজেই চলে এসেছি। দেখো, বুঝোই তো একটা মাত্র বউ আমার, তাকে তো আর এমনি এমনি ছেড়ে রাখতে পারি না। আমার কত বড় দুর্বলতা সে, এটা তো তোমার চেয়ে ভালো আর কেউ জানে না, ঠিক না? আবরারের কণ্ঠ শুনে অন্তরাত্মা কেঁপে উঠল লোকটার। ধীরে ধীরে পিছু ফিরে চাইল সে। আবরারের হাসি মাখা মুখ তার অন্তরে তীব্র ভয়ের সৃষ্টি করলো। লোকটার ভয়ার্ত দৃষ্টি থেকে শরীর দুলিয়ে হাসলো আবরার, বলল, কি ভয় হচ্ছে বুঝি? তা আমার পরিবারের সাথে গেম খেলার আগে, আমার দুর্বলতায় হাত দেওয়ার আগে ভয় করেনি? লোকটা রেগে আরশির দিকে তাকালো। ওর কাছে যেতে চাইলে পেছন থেকে হাত মুচড়ে ধরলো আবরার। লোকটা বুঝতে পারলো তার সময় হয়তো ফুরিয়ে এসেছে, তার এতদিনের স্বপ্ন আর সত্যি হবার নয়। আবরারদের বাড়ির ড্রয়িং রুমে বসে আছে সবাই। আহি, রিফা এবং মিহি বেগমও উপস্থিত সেখানে। রিফা এবং মিহি বেগমকে আবরারের গার্ডেরা হুট করে এই বাড়িতে নিয়ে এসেছে এবং জানিয়েছে আবরারই তাদের নিয়ে যেতে বলেছে। আহিকেও মেসেজ করে বাড়িতে আসতে বলেছে আবরার। কেউই বুঝতে পারছে না ঠিক কী কারণে আবরার সবাইকে এক জায়গায় করেছে। অনেকদিন পর সাক্ষাৎ হওয়ায় টুকটাক কথা বলছে সবাই, কিন্তু হুট করায় কারোর পড়ে যাওয়ার শব্দে কথা থেমে গেল সবার। শব্দের উৎসের দিকে তাকিয়ে চমকে উঠল সবাই। রেগে গেলেন মিসেস বন্যা। দ্রুত লোকটাকে ফ্লোর থেকে তুলে রাগী কণ্ঠে আবরারকে উদ্দেশ্য করে বললেন, এটা কি ধরনের ব্যবহার আবরার? এই শিক্ষা দিয়েছি আমি তোমায়? ও তোমার গুরুজন হয় আর তুমি ওকে এভাবে ধাক্কা দিলে? আমি কি তোমায় শিখাইনি গুরুজনদের সম্মান দিতে? তোমার সাহস কি করে হলো ওর সাথে এমন ব্যবহার করার? ভাবলেশীন দেখালো আবরারকে। সে পকেটে হাত গুজে গম্ভীর কণ্ঠে বলল, একজন খুনি যে আমার পরিবারের ক্ষতি করতে চায়, তাকে না আমি একজন গুরুজন মানি আর না তাকে আমি সম্মান দিতে পারবো। সে এর চেয়েও বাজে ব্যবহারের যোগ্য। আবরারের কথায় কেঁপে উঠলেন মিসেস বন্যা। এসব কি বলছে আবরার? উনি নিজের ছেলেকে খুব ভালো করে চেনেন। অকারণে এসব বলার মতো বা এমন ব্যবহার করার মতো ছেলে নয় আবরার। মিসেস বন্যা একবার আবরার এবং একবার আবরারের পেছনে দাঁড়ানো আশিকে দেখে নিলেন। দুজনের মুখেই গম্ভীরতার ছাপে স্পষ্ট। উনি কাঁপা কাঁপা স্বরে জিজ্ঞাসা করলেন, এসব তুমি কি বলছো আবরার? মাথা ঠিক আছে তোমার? কাকে কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আবরার শীতল কণ্ঠে বলল, আমি যা বলছি সুস্থ মস্তিষ্কে সব জ্ঞানে বলছি, আর তুমিও ঠিকই শুনেছো। কি মামাজান, তুমি চুপ করে আছো কেন? কিছু বলো। কত সুন্দর ষড়যন্ত্র করেছিলে, সব বলো। শেষের কথাগুলো ইরফান চৌধুরীকে উদ্দেশ্য করে বলল আবরার। আবরারের কথায় ভীত চোখে তাকালেন ইরফান চৌধুরী। মিসেস বন্যা ইরফান চৌধুরীর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, আবরার এসব কি বলছে ইরফান? কিসের ষড়যন্ত্র? কে খুনি? আর তুই না বিদেশে গিয়েছিলি? দেশে কবে আসলি? আমাকে জানালি না কেন? ইরফান চৌধুরী ঢোক গিললেন। শেষবারের মতো নিজেকে বাঁচানোর চেষ্টা করে আটকে আটকে বললেন, আমি নিজেও তো বুঝতে পারছি না আপা, আবরার এসব কি বলছে? এই সব কিছুই মেয়ের জন্য হয়েছে। ওই আবরারকে কি সব উল্টাপাল্টা বুঝিয়েছে। আমি কিচ্ছু করিনি, বিশ্বাস করো। আরশিকে ইশারা করে এসব বলতেই ভয়ঙ্কর রেগে গেল আবরার। ইরফান চৌধুরীর দিকে তেড়ে যেতে চাইলে হাত টেনে ধরল আরশি। চোখের ইশারায় শান্ত হতে বলল। চোখ বন্ধ করে শ্বাস টানল আবরার। নিজের রাগ কোনো মতে দমন করলো সে। পকেট থেকে নিজের ফোনটা বের করে একটা রেকর্ডিং প্লে করলো, যা শুনে এক মুহূর্তের জন্য থমকে গেল সবাই। রেকর্ডিংয়ে ইরফান চৌধুরী আরশিকে বলা প্রতিটা কথা স্পষ্ট শোনা যাচ্ছে। বাঁচার শেষ উপায়টাও হারিয়ে চোরের মতো এদিক ওদিক তাকাতে লাগলেন ইরফান চৌধুরী। আব্বাস আহমেদ অবাক কণ্ঠে বললেন, এসব কি ইরফান? তুমি আশিকে বলছো আমি ওর বাবাকে খুন করেছি। তুমি এটাও স্বীকার করছো তুমি আশির বাবার খুনি, তুমি খুন করেছো।
আবার আবরার আশিকেও মারার প্ল্যান করেছিল। এসব কি হচ্ছে? এতক্ষণে মুখ খুলল আরশি, বলল, আমি বুঝিয়ে বলছি বাবা। উনি আমাকে আর এমপি সাহেবকে মারার জন্য প্ল্যান করেছিলেন। সেই পরিকল্পনা মোতাবেক ইউনিভার্সিটিতে একজনের মাধ্যমে আমাকে একটা কাগজে ফোন নম্বর দেয়, আর এটাও লিখে দেন উনি জানেন আমার বাবার খুনিকে। হ্যাঁ, ঠিক শুনেছেন সবাই, আমার বাবা খুন হয়েছে। আমি অ্যাক্সিডেন্টের দিনেই বুঝতে পেরেছিলাম ওটা পরিকল্পিত ছিল, কিন্তু কে করিয়েছে তা জানতাম না। তাই যখন ওই কাগজের টুকরো পাই তখন নিজেকে দমাতে পারিনি। আমার বাবার খুনিকে তা জানার জন্য মনটা অস্থির হয়ে উঠেছিল। ওই নম্বরে যখন কল করি তখন উনি আমাকে বলেন আপনি আমার বাবার খুনি। প্রথমে বিশ্বাস না করলেও পরে একটু একটু বিশ্বাস হয়েছিল। এর জন্য আপনার কাছে ক্ষমা চাচ্ছি বাবা। কিন্তু যখন উনি বললেন একা দেখা করতে, এমপি সাহেবকে না বলতে, তখন রাজি হলেও মন সায় দিল না। উনি আমাকে এও বলেছিলেন আমি যদি এমপি সাহেবকে সব বলি তাও উনি নিজের বাবার বিরুদ্ধে যাবেন না, উল্টো আমার ক্ষতি করতে পারেন। এই বিষয়টা মানতে পারিনি আমি। এতগুলো বছর একা পথ চলেছি, একটু হলেও মানুষ চিনি। এমপি সাহেবের উপর আমার বিশ্বাস ছিল উনি ভালো, উনি কখনো ভুলকে সাপোর্ট করবেন না। তাই কল কাটার পর এমপি সাহেবকে ঘুম থেকে তুলে সবটা জানাই। এমপি সাহেব আমাকে বলেন লোকটা আমাকে যেভাবে সব করতে বলেছে ঠিক সেভাবেই করতে। আমিও ঠিক সেভাবেই সব করেছি। ইউনিভার্সিটি থেকে গার্ডদের চোখ ফাঁকি দিয়ে ওনার বলা ঠিকানায় গিয়েছি। সেখান থেকে আমাকে অজ্ঞান করে কিডন্যাপ করে ওনার লোকেরা। তারপর তো রেকর্ডিংয়ে শুনেছেনই সবাই ওনার প্ল্যান কি ছিল। আরশির কথাগুলো শুনে বাকরুদ্ধ হয়ে আছে সবাই। ইরফান চৌধুরী এমন কিছু করতে পারেন বিশ্বাস হচ্ছে না কারোর। আরশি থামতেই আবরার ইরফান চৌধুরীকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তোমাকে দেখে অবাক হইনি কেন জানো? তোমার উপর আমার আগে থেকেই সন্দেহ ছিল। যেদিন আমার গাড়িকে ট্রাক ধাক্কা দিয়েছিল সেদিনই সন্দেহ হয়েছিল, কারণ আমার গার্ড ছাড়া বাইরে যাওয়ার খবর শুধু তুমি জানতে। বের হওয়ার আগে তোমাকে বলেছিলাম, কিন্তু সন্দেহ হলেও তোমার ভালো ব্যবহার দেখে বিশ্বাস হতো না তুমি এমন। আর আমি বহু আগেই জানতে পেরেছিলাম আরুষির বাবার খুনি আর আমার শত্রু একই লোক, কিন্তু সেটা তুমি এটা মানতে পারছিলাম না, আর না কোনো প্রমাণ পাচ্ছিলাম। যখন আরুষির কাছে শুনলাম কেউ ওকে ফোন করে এসব বলেছে, তখনই বুঝতে পারলাম সময় এসেছে আসল অপরাধীকে ধরার। অপরাধী এবার নিজের তৈরি করা জালে নিজেই আটকাবে। তাই আরুষিকে বলি ওকে যেভাবে যা করতে বলা হয়েছে সেভাবেই করতে। আমি জানতাম তোমার লোকেরা আরুষির ওপর নজর রাখছে, ও একা যাচ্ছে কিনা সেটা ফলো করবে। ও যদি একা না যেত তবে তোমার লোকেরা ওকে কিডন্যাপ করতো না, আর আমিও তোমার কাছে পৌঁছাতে পারতাম না। বলতে পারো আমি ইচ্ছা করে আরুষিকে কিডন্যাপ করতে দিয়েছি। তোমার লোকেরা দেখেছে আরুষি গার্ডদের চোখ ফাঁকি দিয়েছে, কিন্তু এটা খেয়াল করেনি যে আমি এবং আমার লোকেরা আরুষির আশেপাশেই ছিলাম। এতক্ষণ থম মেরে দাঁড়িয়েছিলেন মিসেস বন্যা। এবার নিজের ভাইয়ের একেবারে কাছে এগিয়ে আসলেন তিনি। শান্ত কণ্ঠে জিজ্ঞাসা করলেন, এসব কেন করলি ইরফান? ইরফান চৌধুরী মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন, কোনো জবাব দিলেন না। নিজের ভেতরে বেড়ে ওঠা ক্রোধ আর দমিয়ে রাখতে পারলেন না মিসেস বন্যা। রাগে এলোপাথারি চড়থাপ্পড় মারতে লাগলেন ইরফান চৌধুরীকে। চিৎকার করে বলতে লাগলেন, কেন করলি এমন? বল, কেন করলি? মিসেস বন্যা হাঁপিয়ে যাচ্ছেন দেখে ওনাকে টেনে সরিয়ে আনলেন আব্বাস আহমেদ। বুকে জড়িয়ে শান্ত করতে লাগলেন, কিন্তু শান্ত হলেন না মিসেস বন্যা। কাঁপতে কাঁপতে চিৎকার করে বললেন, কেন এমন করেছিস ইরফান? বল সবটা, না হলে তোকে আজ নিজের হাতে খুন করব আমি। বিশ্বাস কর, সত্যি তোকে খুন করব আমি। তোর সাহস কি করে হলো আমার ছেলের দিকে হাত বাড়ানোর? আব্বাস আহমেদ শান্ত কণ্ঠে জিজ্ঞাসা করলেন, বলো ইরফান, কেন আমাদের বিশ্বাস নিয়ে খেললে? কি এমন কারণ রয়েছে যার জন্য এত বাজে কাজ করলে? এমনকি খুন করতে তোমার হাত কাঁপলো না? বলো কেন করেছো এমন? বোনের হাতে এলোপাথারি মার খেয়ে ফ্লোরে পড়ে আছেন ইরফান চৌধুরী। উনি ওভাবে বসে থেকেই বললেন, দুলা ভাইয়ের এই বিশাল সম্পত্তি নিজের নামে করার জন্য এসব করেছি আমি। বিয়ের 1.5 কি 2 বছর পর থেকেই মনার সাথে আমার ঝামেলা চলছিল। প্রতি বেলায় ও আমাকে দুলা ভাইয়ের সাথে তুলনা করত। আমি যা বেতন পেতাম সেটা দিয়ে ওর কখনোই হতো না। ও কখনোই সন্তুষ্ট ছিল না। এই নিয়ে আমাদের সম্পর্ক দিনকে দিন খারাপ হচ্ছিল। তবে মনাকে আমি অনেক ভালোবাসতাম, আর সেই ভালোবাসার মানুষ যখন অন্য কারোর সাথে আমার তুলনা দিয়ে আমাকে তুচ্ছ করত, সেটা আমার ঠিক সহ্য হতো না। তবুও কয়েক বছর মুখ বুজেছিলাম। শেষে আর না পেরে সিদ্ধান্ত নেই
দুলাভাইয়ের কোম্পানি থেকে টাকা সরাবো। দুলাভাই আমাকে অনেক বিশ্বাস করতেন, কোনো হিসাব নিতেন না। এই সুযোগের ব্যবহার করে আমি টাকা সরাতে থাকি। আমার মাঝেও টাকা, সম্পত্তি এসবের প্রতি ধীরে ধীরে তীব্র লোভ চলে আসে। দিন দিন দুলাভাইয়ের সম্পত্তি বাড়ছিল, আর সেই সাথে আমার লোভও বাড়ছিল। আর লোভ বাড়তে বাড়তে এমন পর্যায়ে যায় যে আমি দুলাভাইয়ের সব সম্পত্তি নিজের নামে করার পরিকল্পনায় নামি। কিন্তু দুলাভাই বুদ্ধিমান মানুষ, ওনার কাছ থেকে এসব নিজের নামে করা আমার জন্য মোটেও সহজ ছিল না। তাই অফিস থেকে অল্প অল্প করে টাকা সরিয়ে নিজের টাকা বাড়াতে থাকি, আর সুযোগের অপেক্ষায় থাকি দুলাভাইকে কবে কিভাবে রাস্তা থেকে সরানো যায়। উনি মারা গেলে সেই সুযোগে সব নিজের নামে করে নিতাম, কিন্তু সেই সুযোগটা পাচ্ছিলাম না, কারণ দুলাভাই সবসময় কড়া সিকিউরিটির মধ্যে থাকতেন। বড় বিজনেসম্যান হলে যা হয়, ওনার শত্রুর কিন্তু অভাব ছিল না। আরশির বড় চাচাও দুলাভাইয়ের অফিসে কাজ করতেন। একদিন আমি ওনার কাছে ধরা পড়ে যাই। উনি কিভাবে যেন বুঝে যান আমি হিসাবে গড়বড় করছি, টাকা সরাচ্ছি। উনি দুলাভাইকে সব বলে দিবেন বলে থ্রেট দেন। ধরা পড়ার ভয়ে আমি ওনাকে অফার করি আমার সাথে হাত মিলাতে। এতে ওনারও লাভ হবে আর আমারও লাভ হবে। উনিও বড্ড লোভী ছিলেন, তাই অফার করতে না করতে রাজি হয়ে যান। আর এদিকে আমরা দুজন মিলে প্রচুর অর্থ সরাতে থাকি। কিন্তু আমাদের পথে বাধা হয়ে দাঁড়ায় আরশির বাবা। একদিন নিজের ভাইয়ের সাথে দেখা করতে এসে আমাদের এইসব ব্যাপারে কথা বলতে শুনে নেয় সে। আমি তাকেও টাকার লোভ দেখাই, কিন্তু সে মানেনি। আমাদের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে সে উঠে পড়ে লাগে। তাই আমিও তাকে রাস্তা থেকে সরানোর প্ল্যান করি। আরশির চাচাকে এই বিষয়ে জানালে সেও কোনো অমত করে না, কারণ তার কাছেও যে টাকাটাই বড় ছিল। প্ল্যান মোতাবেক আরশির বাবাকে অ্যাক্সিডেন্ট করাই, সে মারা যায়। আর এই ঘটনার 1 বছর পরেই আরশির চাচা ধরা পড়ে দুলাভাইয়ের কাছে, আর তাকে কোম্পানি থেকে বের করে দেওয়া হয়। আরশির চাচাকে অনেক অনুরোধ করায় সে আমার নাম নেয়নি, কিন্তু তখন আর টাকাও সরানো যাচ্ছিল না, কারণ দুলাভাই নিজে সব চেক করতেন। তাই আমি ধীরে ধীরে ওখান থেকে সরে আসি, নিজের বিজনেস শুরু করি। তবুও আমার নজর দুলাভাইয়ের সম্পত্তির উপরেই ছিল, কারণ তার তুলনায় তো আমি কিছুই না, আমার কিছুই নেই। অন্যদিকে আরশির চাচা আমার পিছু ছাড়ছিল না। সে আমাকে রীতিমতো ব্ল্যাকমেইল করে নিয়মিত টাকা চাইতো এবং নিয়মিত টাকা নিত। ধীরে ধীরে তার টাকা চাওয়ার পরিমাণ এতটাই বাড়তে থাকে যে আমি আর সামলাতে পারছিলাম না, মাথায় রাগ চাপে। তাই তাকেও লোক দিয়ে খুন করাই। এবার আমি নিজের প্ল্যানে কিছুটা চেঞ্জ আনি। দুলাভাই মারা গেলে সব সম্পত্তি তো আবরার পাবে, তাই আমি আবরারকে টার্গেট করি। ওকে শেষ করলে দুলাভাই এমনিতেই ভেঙে পড়তো। এই সুযোগে আমি সব নিজের নামে করে নিতাম, কিন্তু আমি পারলাম না এত বছরের পরিকল্পনাকে সার্থক করতে। শেষমেশ আমাকে ধরা পড়তে হলো। কথা শেষ করে মাথা নিচু করে বসে রইলেন ইরফান চৌধুরী। ড্রয়িং রুমে থাকা প্রতিটা মানুষ অবাক চোখে তাকিয়ে রইল ইরফান চৌধুরীর দিকে। টাকার লোভ তাকে কোথায় নামিয়েছে? লোভের বশে নিজের পরিবারের সাথে এত বাজে খেলায় নেমেছিলেন তিনি। মিহি বেগম এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন নিজের স্বামীর খুনের দিকে। এই লোকের জন্য উনি নিজের স্বামীকে হারিয়েছেন, একমাত্র মেয়েকে এতগুলো বছর ধরে স্বামীর মৃত্যুর জন্য দায়ী করে কষ্ট দিয়েছেন। মিসেস বন্যা আব্বাস আহমেদের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে ভাইয়ের সামনে বসে পড়লেন। চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে তার। কান্না ভেজা কণ্ঠে ভাইকে বললেন, তুই কিভাবে এমনটা করতে পারলি রে ইরফান? তুই হওয়ার পর থেকে তোকে ভাই কম নিজের সন্তান বেশি মনে করেছি। সন্তানকে মায়েরা যেভাবে আগলে রাখে সেভাবে আগলে রাখার চেষ্টা করেছি। তোকে ভালো জায়গায় পড়ানোর জন্য নিজে পড়াশোনা ছেড়েছি। বাবা মা ছিল না, ছোট ভাইটা একা কিভাবে থাকবে এটা ভেবে বিয়ে পর্যন্ত শর্ত দিয়েছি। বিয়ের পর আমার ভাই আমার সাথে থাকবে। আর সেই তুই কিনা টাকার লোভে পড়ে নিজের বউয়ের চাহিদা পূরণের জন্য নিজের বোনের স্বামী সন্তানকে মারার জন্য উঠে পড়ে লেগেছিস। আরে তোর দুলাভাই তোর কিসে কমতি রেখেছিল রে? নিজের বাড়িতে থাকতে দিয়েছে, এত আদর যত্ন করেছে, ভালো জায়গায় পড়াশোনা করিয়েছে, নিজের কোম্পানিতে এত ভালো পজিশনে চাকরি অবধি দিয়েছে। কিসের কমতি রেখেছিলাম আমরা তোর দুলাভাইয়ের এত উপকারের এই প্রতিদান দিলি?
মিসেস বন্যা থেমে চোখের পানি মুছলেন। আবরারের দিকে তাকিয়ে কঠোর কণ্ঠে বললেন, পুলিশ ডাকো আবরার। একটা খুনি ক্রিমিনালকে আমি আর এক মুহূর্তেও নিজের চোখের সামনে দেখতে চাই না। ওর কঠিন থেকে কঠিন শাস্তি হোক, আমি এটাই চাই। ব্যালকনিতে দাঁড়িয়ে আছে আরশি। ঝোড়ো হাওয়া এসে ক্ষণে ক্ষণে দেহে আছড়ে পড়ছে, উড়িয়ে দিয়ে যাচ্ছে তার শাড়ির আঁচল এবং উন্মুক্ত কেশ। তবে এসবে হেলদোল নেই আরশির। সে একদৃষ্টিতে তাকিয়ে আছে অন্ধকার আকাশের দিকে। আজও আকাশে ঘন কালো মেঘ জমেছে আরশির মনেও। ওই অন্ধকার আকাশের দিকে তাকিয়ে সৃষ্টিকর্তার নিকট অভিযোগ করতে ব্যস্ত আরশি। কেন তার বাবাকে বিনা দোষে এত কঠিন যন্ত্রণাদায়ক মৃত্যু পেতে হলো? তার বাবা তো কখনো কারোর কোনো ক্ষতি করেনি, তবে কেন এমন হলো তার সাথে? ইরফান চৌধুরীকে সকল প্রমাণ সমেত পুলিশের হাতে তুলে দিয়েছে আবরার। ব্যবস্থা করেছে যাতে কঠিন থেকে কঠিন শাস্তি হয় ইরফান চৌধুরীর। সবকিছু মিটিয়ে বাড়ি ফিরতে বেশ রাত হলো আবরারের। বাড়ি ফিরে রুম অন্ধকার দেখে কপালে ভাঁজ পড়ল তার। ব্যালকনিতে মরিচবাতির আলো জ্বলছে দেখে সেদিকে পা বাড়ালো সে। ব্যালকনির কাছাকাছি পৌঁছাতেই হৃদস্পন্দন থমকে যাওয়ার জোগাড় হলো আবরারের। শুভ্র শাড়ি পরে দাঁড়িয়ে আছে তার শুভ্র পরী। এলোমেলো পেঁচানো শাড়ি দেখে বোঝা যাচ্ছে নিজেই কোনো মতে পেঁচিয়ে পড়েছে সে। দীঘল কালো কেশ বাতাসে দুলছে। হাসিকে এভাবে দেখে ঢোক গিলল আবরার। চোখ বন্ধ করে নিজেকে কন্ট্রোল করলো সে। ধীর পায়ে এগিয়ে গেল আরশির কাছে। গলায় ঠান্ডা কিছুর স্পর্শ পেতেই কেঁপে উঠল আরশি। আকাশ থেকে দৃষ্টি সরিয়ে গলার দিকে তাকাতেই চমকালো সে। এ যে তার বাবার দেয়া সেই লকেট, তার বাবার দেয়া শেষ উপহার। নিজের অতি প্রিয় কিছু ফিরে পেয়ে চোখ ভরে আসলো আরশির। আলতো করে লকেটটাই হাত ছোঁয়ালো সে। পেছন ফিরতে চাইল, কিন্তু তার পূর্বের শক্ত বন্ধনে আবদ্ধ হলো সে। এই যে স্পর্শ তার চেনা, খুব পরিচিত। এ যে তার ব্যক্তিগত পুরুষটার স্পর্শ। চোখ বন্ধ করে ফেললো আরশি। মাথা নিচু করে আরশির কাঁধে চিবুক ঠেকালো আবরার। ধীর স্বরে বলল, এই লকেট আমি কোথায় পেলাম এটা ভেবে অবাক হচ্ছ নিশ্চয়ই। এই লকেটটা ভুলবশত তোমার গলা থেকেই খুলে পড়েছিল আমার গাড়িতে সেদিন। তোমার প্রতি আমার অনুভূতি দিনকে দিন গাঢ় হচ্ছিল, তখন বেসামাল হয়ে পড়ছিলাম। কিন্তু তোমার মনে আমার জন্য কোনো অনুভূতি আছে কিনা বুঝতে পারছিলাম না। তাই সেদিন ঠিক করি আর কখনো নিজের ইচ্ছেতে তোমার সামনে যাব না। সৃষ্টিকর্তা যদি চান তবে আমাদের আবার মুখোমুখি করবেন। ঠিক তখনই এই লকেটটা গাড়িতে পড়ে থাকতে দেখি। এটা তোমার লকেট বুঝতে পারার পর কতটা খুশি হয়েছিলাম বলে বোঝাতে পারবো না। এটা পাওয়া আমার জন্য যেন একটা সংকেত ছিল, আমাদের পুনরায় দেখা হওয়ার সংকেত। লকেটটা নিয়ে বাড়ি ফিরি। কৌতূহলবশত লকেটটা খুলে দেখেছিলাম লকেটে থাকা তোমার বাবার কিছু রহস্য খোলাসা করেছিল। বুঝতে পেরেছিলাম তোমার বাবার খুনি আর আমার শত্রু একই লোক। তোমার আমার ভাগ্য হয়তো আরো অনেক বছর আগেই জুড়ে গিয়েছিল, কিন্তু আমরা জানতাম না। সেদিন ঠিক করি যেদিন তোমার বাবার খুনিকে ধরতে পারবো সেদিন তোমাকে লকেটটা ফেরত দিব। তাই আজ দিলাম। লকেটটা হারিয়ে খুব কষ্ট পেয়েছিলে তাই না মিসেস অদ্ভুত চৌখুয়ালি? আবরারের বুকে মাথা ঠেকালো আরশি। হাতের উপর হাত রেখে দূর আকাশের পানে দৃষ্টি তাক করে বলল, কষ্ট তো অনেক পেয়েছিলাম, তবে অনাকাঙ্ক্ষিতভাবে ফিরে পেয়ে তার চেয়ে বেশি আনন্দ লাগছে। তাই এবারের মতো মাফ করলাম। নিঃশব্দে হাসলো আবরার। আরশির মতো ঘন কালো আকাশের দিকে দৃষ্টি তাক করলো। কিছুক্ষণ থেমে থেকে হুট করে প্রশ্ন করলো, তোমার প্রতি আমার যে রকম অনুভূতি কাজ করতো তা কি তুমি বুঝতে না মিস অদ্ভুত চৌখুয়ালি? আমি যে তোমার প্রতি আসক্ত হয়ে পড়েছিলাম তা কি তুমি বুঝতে না? আমার চোখে কি তোমার জন্য অন্যরকম কিছু দেখতে না? ঠোঁট বাঁকিয়ে হাসলো আরশি। চোখ বন্ধ করে শান্ত কণ্ঠে বলল, আপনার চোখে নিজের জন্য অফুরন্ত ভালোবাসা দেখি আমি এমপি সাহেব। আপনার না বলা অনুভূতি আমাকে বাধ্য করেছে আপনাকে ভালোবাসতে। প্রথমবার যেদিন আমায় কিডন্যাপ করিয়েছিলেন সেদিনই আপনার চোখে নিজের জন্য অন্য কিছু দেখেছিলাম। এরপর আপনার করা প্রতিটা কাজে, আপনার প্রতিটা কথায় নিজের জন্য কেয়ার, ভালোবাসা খুঁজে পেতাম। তবে মন মানতে চাইতো না। মনে হতো আমি ভুল ভাবছি। এটা কি করে সম্ভব? কোথায় আপনি আর কোথায় আমি? আবার রিফার সাথে হওয়া ঘটনা ও সব শোনার পর ধনী ঘরের ছেলেদের প্রতি কেমন যেন অবিশ্বাস, ভয় চলে এসেছিল মনে। ভাবতাম তারা শুধু ঠকাতে জানে, ভালোবাসতে নয়। আরশির প্রতিটা কথাই চমকাচ্ছে আবরার। কি সহজ স্বীকারোক্তি মেয়েটার। আরশি কিছুক্ষণ থেমে ফের বলতে লাগলো, তবুও মনকে আটকাতে পারছিলাম না। বুঝতে পারছিলাম না আমিও ধীরে ধীরে আপনার প্রতি দুর্বল হয়ে পড়ছি। আপনি যখন মনের কথা বলতেন, ওর প্রশংসা করতেন, তখন প্রচুর রাগ হতো, জেলাসি কাজ করতো। ইচ্ছে হতো আপনাকে টেনে দূরে কোথাও নিয়ে যাই, কোথাও লুকিয়ে রাখি। মাঝে মাঝে আপনার চুল টেনে ছিঁড়তে ইচ্ছে করতো।
কথা শেষ করে খিলখিল করে হাসতে লাগলো আরশি। মুগ্ধ হয়ে সেই হাসির শব্দও শুনতে লাগলো আবরার। আরশির হাসির শব্দ মিলিয়ে যেতেই অবাক কণ্ঠে প্রশ্ন করল, যদি তুমি আমাকে পছন্দই করতে তবে কেন আমাকে ইগনোর করছিলে? আর কেনই বা আমার বিয়ের কথা শুনেও এত স্বাভাবিক ছিলে? তোমার চোখে চোখ রাখলে মনে হতো তুমিও আমাকে ঠিক ততটাই চাও যতটা আমি তোমায় চাই। কিন্তু আমার বিয়ের খবর শুনেও তোমার নির্লিপ্ত থাকাটা আমায় ভাবতে বাধ্য করেছিল যে আমি ভুল ছিলাম। ইগনোর করাটা মনের প্রশংসা করা আর আমাকে অপমান করার শাস্তি ছিল। তবে ওই 1 মাসে এটা বুঝে গিয়েছিলাম যে আপনি সত্যিই আমাকে ভালোবাসেন। আর রইল বিয়ের কথা, আমার বিশ্বাস ছিল আপনি বিয়েটা করবেন না, যেভাবেই হোক ভেঙে দেবেন। তবে আপনি যে আমাকে তুলে নিয়ে গিয়ে ডিরেক্ট বিয়ে করবেন তা ভাবনার বাইরে ছিল। আবরার অবাক ভাব নিয়েই জিজ্ঞাসা করল, তবে কি তুমি বাধ্য হয়ে আমায় বিয়ে করোনি? মুখ বাঁকালো আরশি, ভাব নিয়ে বলল, আপনার কি মনে হয় আমি আর সে আপনার ওই থ্রেটে ভয় পেয়ে আপনাকে বিয়ে করেছি? অবশ্যই না। আমি সম্পূর্ণ নিজের ইচ্ছায় আপনাকে বিয়ে করেছি। দুনিয়া উল্টায় গেলেও যে আপনি রিফার কোনো ক্ষতি করবেন না ওটা আমার ভালো করেই জানা ছিল। মুখটা হা হয়ে গেল আবরারের। তার মেসেজ অদ্ভুত চোয়ালিত তার ভাবনার চেয়েও 2 কদম এগিয়ে। কোনো মতে মুখটা বন্ধ করলো আবরার। স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করলো সে। আশিকে থ্রেট দিয়ে বিয়ে করার জন্য এতদিন যাবৎ মনের মাঝে অপরাধবোধ কাজ করছিল আবরারের, যা আজ দূর হলো। আবরার আশির কপালে নিজের কপাল ছুঁয়ে ফিসফিস করে জিজ্ঞাসা করলো, তা আজ এমন ভয়ঙ্কর রূপ নেওয়ার কারণটা কি? হাসলো আরশি। উদরে রাখা আবরারের হাত দুটো সরিয়ে পেছন ফিরল। আরশির মুখের দিকে তাকানো মাত্র আরেক দফা ঢোক গিলল আবরার। এই মেয়ে আজ নির্ঘাত থেকে মেরে ফেলবে। এভাবে কি শাস্তে বলেছে মেয়েটাকে? আরশি পেছন ফিরে পা উঁচু করে আবরারের গলা জড়িয়ে ধরল। ব্যালেন্স রাখতে সমস্যা হচ্ছে দেখে কাঁপা কাঁপা হাতে আরশির কোমর আঁকড়ে ধরল আবরার। আরশি আবরারের চোখে চোখ রেখে বলল, 2টো কারণে সেজেছি। প্রথম কারণ, মন খারাপ ছিল। মন খারাপ থাকলে সাজলে নাকি মন ভালো হয়, তাই একটু ট্রাই করে দেখলাম। আর দ্বিতীয় এবং মেইন কারণ, শুভ্র পোশাক পরলে, চুল খুলে রাখলে, হালকা একটু সাজলে আপনি যে আমার উপর থেকে নজর সরাতে পারেন না, সারাক্ষণ আমায় মুগ্ধ দৃষ্টিতে দেখেন, ওই দৃষ্টি আমার বড়ই ভাল লাগে। আরশির কাজল টানা চোখে আলতো করে ঠোঁট ছোঁয়াল আবরার। কণ্ঠে মুগ্ধতা মিশিয়ে বলল, আমি শুধু তোমাতেই মুগ্ধ মিসেস অদ্ভুত চোখওয়ালি। তোমাতে আসক্ত আমি, খুব বাজেভাবে আসক্ত। তোমার প্রতি আমার এমন আসক্তি রয়েছে যে এই আসক্তি কখনো শেষ হবার নয়। যেদিন প্রথম তোমার চোখে চোখ রেখেছিলাম সেদিনই নিজের মাঝে কিছু একটা অনুভব করেছিলাম। তোমার ধারালো দৃষ্টি আঘাত করেছিল আমার হৃদয়ে। বাড়ি ফিরেও তোমার এই চোখ দুটো, তোমার ধারালো দৃষ্টি এক মুহূর্তের জন্য ভুলতে পারছিলাম না। কিন্তু তোমার করা অপমানও ভুলতে পারছিলাম না। তোমাকে ভয় দেখাবো বলে কিডন্যাপ করাই, কিন্তু তোমার চোখে ভয়ের ছেলে ফোঁটাও দেখিনি আমি। তোমার আচরণ, তোমার দিয়ে যে ধারালো দৃষ্টিতে তাকানো বারংবার মুগ্ধ করেছিল আমাকে। এক সময় বুঝে যায় এই অদ্ভুত চোখওয়ালির মেয়েটার প্রতি বাজেভাবে আসক্ত হয়ে পড়েছি আমি। তাকে ছাড়া আমার কিছুতেই চলবে না। তাকে না দেখলে, নিজের না করতে পারলে পাগল হয়ে যাব আমি। প্রথমে ভেবেছিলাম তোমাকে সব কিছু জানাবো, তোমার অনুমতি নিয়ে তবেই বিয়ে করব। কিন্তু তোমাকে নির্লিপ্ত দেখে মনের মাঝে ভয়ের সৃষ্টি হয়। তুমি যদি রাজি না হও, সেই ভয়ে কিডন্যাপ করে থ্রেট দিয়ে বিয়ে করি তোমাকে। তোমাকে ছাড়া নিজেকে কল্পনা করতেও পারি না আমি। আমার স্বপ্নে দেখা রাজকন্যা তুমি। তোমাকে আরও 2 বছর আগে থেকে কল্পনা করি আমি, জানো। স্বপ্নে দীঘল কালো কেশের এক মেয়েকে দেখতাম আমি, যার হাসির শব্দ অবিকল তোমার মতো। কিন্তু তার মুখটা দেখার পূর্বেই স্বপ্ন ভেঙে যেত। প্রথমবারের মতো সেই মেয়ের মুখ দেখি আমাদের বিয়ের রাতে। আর সেই মেয়ে অন্য কেউ নয়, তুমি। থামলো আবরার। আরশি কণ্ঠ খাদে নামিয়ে শুধালো, এত ভালোবাসেন আমার এমপি সাহেব? আবরার জড়িয়ে আসা কণ্ঠে উচ্চারণ করলো, ভালোবাসি, অনেক অনেক বেশি ভালোবাসি মিসেস অদ্ভুত চোখওয়ালিকে। আবরার কিছু সময় এক দৃষ্টিতে তাকিয়ে রইল আরশির দিকে, অতঃপর জিজ্ঞাসা করলো, তা আমার মিসেসের মনটা কি ভালো হয়েছে? আরশি আবরারের বুকে হাত ঠেকিয়ে বলল, ভালোবাসার মানুষের সান্নিধ্যে আসলে কার না মন ভালো হয়? আবরার নেশালো কণ্ঠে বলল, কিন্তু আমার যে মন ভালো নেই। তোমাকে এইভাবে দেখে যে আমার নিজেকে পাগল পাগল লাগছে। ইচ্ছা করছে তোমাকে গভীরভাবে স্পর্শ করতে, কিন্তু এর অনুমতি আমার আদৌ আছে কিনা জানা নেই। আবরারের আরো নিকটে গেল আরশি, কপালে ঠোঁট শুয়ে বলল,
আমি আপনার স্ত্রী এমপি সাহেব, আপনার অধিকার আছে আমাকে ছোঁয়ার। তবুও যে আপনি আমার অনুমতি ব্যতীত আমাকে এতদিন যাবৎ স্পর্শ করেননি, তাতে আমার মনে আপনার প্রতি শ্রদ্ধা কয়েক গুণ বেড়ে গেছে। ভালোবাসি এমপি সাহেব, ধন্যবাদ আমাকে গ্রহণ করার জন্য। একটা তো ভালোবাসা আপনার জন্য। আরশির মুখে ভালোবাসি শব্দটা শুনে কেঁপে উঠল আবরার। নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারল না সে। অস্থির হয়ে এক নাগাড়ে আরশির সারা মুখে অধরের স্পর্শ দিতে লাগলো। বাধা দিল না আরশি। চোখ বন্ধ করে আবরারের স্পর্শগুলো উপভোগ করতে লাগলো। আজ আর কোনো বাধা নেই তাদের মাঝে। তারা দুজনেই নিজেদের মনের মাঝের লুকানো ভালোবাসা প্রকাশ করেছে একে অপরের কাছে। আজ হয়তো সময় এসেছে তাদের পবিত্র সম্পর্কটাকে পূর্ণতা দেওয়ার।